দীর্ঘ এক যুগ পরে আজকে দুলিশাত করে দিচ্ছেন বাংলাদেশের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্টের সম্মানিত প্রধান বিচারপতির বেঞ্চে আজকে যে রায়টি দিয়েছেন সেই রায়ের ভিতরে খুশির বন্যা। দুটি সুপ্রিম কোর্টের রায়, দুইটা রায়ই আসছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক, যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে। সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে জাপানে থাকা অবস্থাতেই গতকালকে টেলিফোনে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন। প্রফেসর ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি, ভুল যেহেতু করে ফেলেছেন, কিছু করার নেই, সময় ফুরিয়ে গেছে। এখন যতই কান্নাকাটি করেন, প্রফেসর ইউনূসের বর্ষিতে আপনার টোপ গিলেছেন। এরা বুঝেই না ইউনূসের শক্তিটা কোথায়, আর ইউনূসের কি খেলাটা খেলবে কালকে, মানে আজকে একটা নতুন রায় হয়েছে। রায় মানে আপিল বিভাগ। ইউনূসের তো অর্থনীতিবিদ ছিল, উনি তো রাজনীতি বুঝে না, উনি আপনাদের রাজনীতি শিখাই দিবে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরবর্তী 50 থেকে 100 বছরের জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি প্রথমেই ধন্যবাদ দেই আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটা কল্যাণমুখী ন্যায় পরায়ণতার রাষ্ট্র দেখতে চান, তাদের জন্য সুখবর। জামাতে ইসলামী তাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আমি উচ্ছ্বাসিত, আনন্দিত। এজন্য যে গণতন্ত্র বিকাশে বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা লোম টাচ করতে পারতেছে না ভারত। সামনে যেই সরকারি ক্ষমতা আসুক, তাদের লোম টাচ করা সেটা তো আগেই লোম ছিঁড়ে ফেলবে ভারত, লোম ছিঁড়ে ফেলবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি যখনই আন্দোলন ডাকতে যায় তখনই সামনে ঈদ চলে আসে। এই মন্তব্যটা করার পিছনে মূল কারণ হলো আগামীকালকে, মানে আজকে বাংলাদেশের আজকে কিছুক্ষণ পরে হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করবেন বিএনপির নেতৃবৃন্দ এবং খুব সম্ভব সর্বদলীয় লোকজনকে উনি ডেকেছেন। যদি বিএনপি কোনো সমঝোতায় না আসে তাহলে কি হইব? নিশ্চয়ই আন্দোলনে যাবে। তো আন্দোলনে যাবে কি করে? সামনে তো ঈদ। দেখেন কপালটা কত খারাপ, আবারও ঈদ। পারবে না কারণ সামনে ঈদ। আগামীকালকে মানে আজকে, মানে যখন দেখাটা হবে, যখন মিটিংটা হবে, তখন কি হবে? অনেক বিজ্ঞ পণ্ডিতরা বলছেন আগামীকালকে একটা এসপার ওসপার হয়ে যাবে। কি হবে? হয় ইলেকশন ডিসেম্বরে হবে, নয় ইউনূস স্যার পদত্যাগ করবেন। এরা সব বুকার সঙ্গে বাস করে, এরা জানেই না, এরা বুঝেই না। সব বলে বড় বড় সাংবাদিক এখন ইউটিউবার হয়েছে, এরা বুঝেই না ইউনূস স্যারের শক্তিটা কোথায়, আর ইউনূস স্যার কি খেলাটা খেলবে কালকে, মানে আজকে, সরি বারে কালকে বলছি। ইউনূস স্যার কি করবে? ইউনূস স্যার সবাইকে ডাকছে, জুলাই সনদটা পাশ করাবে। জুলাই সনদটা পাশ করে বলবে যে প্রথম তো অ্যাকচুয়ালি স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। মানবে না? আচ্ছা, দেশের ইলেকশন যদি হয় সেটা জুলাই হবে, মানবে না? না মানলে উপায় নাই, আন্দোলনে যেতে পারবে না। এখন ঈদ, আচ্ছা ঈদের পরে আন্দোলন যাবে, সেই রাস্তাও বন্ধ করে দিতেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন আজকে একটা নতুন রায় হয়েছে। রায় মানে আপিল বিভাগ তারেক জিয়া সাহেব, বাবর সাহেব, পিন্টু সাহেবের নামে যে মামলাগুলো ছিল 21 গ্রেনেড হামলার, সেই মামলাগুলার আবার অ্যাপিল করার অনুমতি পাওয়া গেছে। আমরা অনেকেই বলি না যে তারেক সাহেব কেন আসে না। তারেক সাহেব তো কাঁচা লোক না। তারেক সাহেব এই যে মামলাটা এখন নতুন করে স্টার্ট হবে, এটাকে একটা থ্রেডিং না? এখন অনেকেই বলছেন এটা ইউনূস স্যার করাইছে, অনেকেই বলছেন ইউনূস স্যারের কোনো হাত নাই, অনেকেই বলছেন এটা আইন বিভাগ করছে। আমি সেই বিতর্কে গেলাম না, কিন্তু নতুন একটা প্রবলেমে বিএনপি ফেস করবে আগামীকালের পর থেকে। এমত অবস্থায় ওনারা আন্দোলন করবেন না ওনারা তারেক জিয়া সাহেবকে, মানে তারেক রহমান সাহেবকে সেভ করবেন? অনেক মারপিচ আছে ভাই, এই রাজনীতি জিনিসটা এত খারাপ। অনেকেই বলে ইউনূস সাহেব তো অর্থনীতিবিদ ছিল, উনি তো রাজনীতি বুঝে না, উনি আপনাদের রাজনীতি শিখাই দিবে। জিয়া রহমান সাহেব বলছিল না, আই উইল মেক পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ানস। আর ইউনূস সাহেব বলে যাবে যাওয়ার সময়, আই টিচ ইউ পলিটিশিয়ানস হাউ টু মেক পলিটিক্স। লেখেন কথাটা। এনিওয়ে, আমরা চাই না আজকে যে মিটিংটা হবে এটা মানে কোনো ঝামেলা হয়ে শেষ হোক। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম হবে যে আপনি যদি দোকানে যাওয়ার পরে জিনিস কিনতে চান, বলে এই শার্টটার দাম কত রে ভাই? বলে 1500 টাকা। না ভাই 500 টাকা দেবো। বলে ভাই 1500 টাকার শার্ট কি 500 টাকা হয়? বলে 600 টাকা দেবো।
বলে না ঠিক আছে ভাই আপনি 1000 টাকা দেন, বলে না আমার আপনার দুজনের কথাই থাকুক 900 টাকা দেবো। তারপর একটা সমঝোতা হয়ে গেল, কেউ উইন করলো না। এরকম সিচুয়েশন হইতে পারে, কিন্তু আমার যেটা হিসাব, আমি যেটা বুঝি, তাতে মনে হয় এই যে মামলাটা হয়ে গেল বা মামলাটা হবে আপিল বিভাগে, যেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, এইটা হওয়ার জন্য হয়তো বা বিএনপিকে একটু চাপে ফেলে দিছে। সরকার দেন, মানুষ বলছে সরকার, আইন বিভাগ দেখ। আমরা এগুলো বুঝি না ভাই, এগুলো আইনের মারপেজ বুঝি না। আমরা জানি সবাই খালাস পেয়ে গেছে, এখন শুনতেছি আবার সরকার আপিল করবে, মানে সরকারি ভাবে আপিল করবে, তো এগুলো তো অ্যাকচুয়ালি ভালো না। তো এখন এগুলো কেন হচ্ছে এগুলো আপনাদের বুঝতে হবে, এবং আপনারা কারা যারা বলেন যে ইউনূস সাহেব পদত্যাগ করবে কালকেই, মানে আজকেই পদত্যাগ করবে, আপনারা আসলে, আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, আপনারা বোকার স্বর্গে বাস করেন। আচ্ছা, যদি সমঝোতা না হয় তাহলে আন্দোলন, ইউনূস সাহেব পদত্যাগ করবে কালকে, এইটা আপনারা কেউ ভাইবেন না, কেউ মানে মনে মনে ভাইবেন না, স্বপ্নেও ভাইবেন না, এটা হবে না। এটা হবে না এই জন্য যে উনি ইচ্ছা করলেই আইলো, উনি ইচ্ছা করলে যে বোকা, এটা তো সোজা না, উনারে মানুষ যাইতে দিবে না। এটা উনি ফাইদাই পাইছে নাকি আমি আইলাম, আমি এবার ইচ্ছা করে গেলাম গা, উনাকে শেষ করে যেতে হবে। বাংলাদেশের সংস্কার বিচার কার্য করে অন্তত একটা পজিশনে এসে তাকে যেতে হবে, তাহলে তার সম্মান থাকবে। সেটা সে বোঝে, সেটা সে বোঝে না তা কিন্তু না। জামাতে ইসলামী তাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আমি উচ্ছ্বাসিত, আনন্দিত। এজন্য যে গণতন্ত্র বিকাশে বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি, মুক্ত জ্ঞান চর্চায় ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি, তাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি প্রকাশ করা, তাদের পাশে থাকা, কিন্তু তর্কের ময়দানে একে অপরের ভিন্ন আদর্শ পোষণ করলেও তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো এটা প্রত্যেকেরই দায়িত্ব। আমি মনে করি গত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্বিচারে গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, দলের নিবন্ধন বন্ধ করেছে, প্রতীক বন্ধ করেছে, রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশ করে এই দলটার সকল কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করেছে। কিন্তু আজ প্রমাণ হয়েছে যে এই দলটি বাংলাদেশের কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এই সংগঠনটি বাংলাদেশের গণমানুষের কাছে জনপ্রিয় একটি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের কাছে বিশ্বাসযোগ্য একটি সংগঠন। এই সংগঠনের নেতাকর্মীদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন করে সংগঠনের কার্যক্রম যে স্তব্ধ করা যায়নি তা আজকে রায়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে, এবং এই রায়ের মাধ্যমেই এই দলটি এখন নতুন করে উজ্জীবিত হবে। আমি প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কে আছে কে নাই এটা আপনি শাহবাগে দাঁড়িয়ে কিংবা ওই প্রেস ক্লাবের সামনে 3-4 জন ব্যানার ধরে বসে থেকে প্রকাশ করতে পারবেন না। গণমানুষের কাছে যেতে হবে, তাদের জানাজাগুলোতে যেতে হবে, মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে। শতকরা মানুষদের যাদেরকে জিজ্ঞেস করবেন এই মানুষগুলোর ব্যাপারে তারা সৎ চিন্তা ধারণ করে, লালন করে এবং বিশ্বাস করে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে কতটুকু অবদান রাখবে, তারা তাদের দল নিয়ে কতটুকু নির্বাচনে সফলতা অর্জন করবে, সেটা নিতান্তই তাদের ব্যাপার, এবং সেটা নির্বাচনী মাঠে আসলেই দেখা যাবে। কিন্তু নির্বাচন আমি কার সাথে করব, কাকে নিয়ে করব? এই মুহূর্তে বাংলাদেশের যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, অবৈধ 16 বছর পর্যন্ত কোনো ভোট হতে দেয়নি, সেই দেশে নিশ্চয়ই বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিচরণ বৃদ্ধি করা দরকার এবং তাদেরকে সাথে নিয়ে ইলেকশন করা দরকার। জামাত ইসলাম আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের একটি গণতন্ত্র উদ্ভাসিত হবে। সংসদে আমরা সরকারি দল এবং বিরোধী দল দেখতে পাবো। আমরা বিশ্বাস করি নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বাংলাদেশের জনগণ যে কাউকেই সরকারি দলে নিয়ে আসতে পারে, হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে ভিন্ন কেউ। কিন্তু এই যে ভিন্ন কেউ আসবে, ভিন্ন কেউ যাবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি নিজে দাবি করে বসে থাকবো যে আমি ক্ষমতায় আসবো, এটা কোনো সৌন্দর্যতা নয়, এবং এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার পদঙ্ক অনুসরণ করে। জামাত ইসলামের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচারের রেজাল্ট আজকে তারা পেয়েছে যে তাদের উপরে যা করা হয়েছে সবই ছিল অন্যায়, এবং এটার প্রতিবাদ আমি সেই বহুকাল আগ থেকে করেছি। স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, বেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। বাবা ক্যা বাত হ্যায়, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। বাংলাদেশে স্টারলিংক আসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একদমই খুশি না, তারও স্বজন হারানোর বেদনা চলে আসছে। বাংলাদেশে 1990 সালে ক্ষমতায় ছিল বিএনপির বেগম খালেদা জিয়া। সেই 1990 সালে মানে 90-এর দশকে বাংলাদেশকে ফ্রিতে সাবমেরিন ক্যাবল দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া সেই ফ্রি সাবমেরিন ক্যাবলের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। কারণ একটাই, বাংলাদেশে যদি সাবমেরিন ক্যাবল আনা হয় তাহলে বাংলাদেশ থেকে তথ্য পাচার হয়ে বিদেশে চলে যেতে পারে। এই একটা কারণ দেখিয়ে ফ্রি সাবমেরিন ক্যাবল পেয়েও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল বিএনপি।
আর আজকে 2025 সাল ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই বাংলাদেশে স্টারলিংক নিয়ে আসলো, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একদমই খুশি না, তার স্বজন হারানোর বেদনা শুরু হয়ে গেছে। সেই 1990 সালে বাংলাদেশকে ফ্রি সাবমেরিন কেবল দেওয়ার প্রস্তাবকে নাকচ করা হয়েছিল এবং তার কয়েক বছর পরে অন্তত 3 থেকে 10 হাজার কোটি টাকা খরচ করে সেই সাবমেরিন কেবল বাংলাদেশে আনা হয়েছে এবং সেই 1990 সালে সেই প্রস্তাব নাকচ করার কারণে বাংলাদেশ আইসিটি খাতে অন্তত 10 বছর মানে 1 দশক পিছিয়ে পড়েছিল। আমাদের এই উপমহাদেশের মুসলমানরা একটা সময় ইংরেজি শিখতে চাইতো না, ইংরেজিতে একদম অ্যালার্জি ছিল যে ওটা পশ্চিমাদের তৈরি, ওটা পশ্চিমাদের সংস্কার, পশ্চিমাদের কালচার, ওইটা আমরা মুসলমানরা শিখতে পারি না, আমরা এই আরবি টারবি এইগুলো নিয়ে থাকি। এই কারণে আজকে এই উপমহাদেশের মুসলমানরা কতটা পিছিয়ে আছে সারা বিশ্ব থেকে তা আপনি প্রত্যক্ষদর্শী। আর এ কারণেই কবিগুরু ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে স্টারলিংক নিয়ে আসলো, এটা কিসের জন্য আনা হয়েছে? আরাকান আর্মির জন্য। মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একদমই খুশি নয়। তারা এরপরে সামনে ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারপর তাদের অপকর্ম যদি এভাবে চলতেই থাকে তাহলে তাদের বিরুদ্ধেও বিশাল আন্দোলন হবে। সেই আন্দোলনে তারা এই মোবাইল নেটওয়ার্ক, এই ওয়াইফাই নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অঝরে মানুষ মারবে, তারা এতে খুশি, তারা স্টারলিংকে খুশি না। আরেকটা সাক্ষাৎকারে সে বলছে সংস্কার করার আপনি কে, মানে সরকারকে উদ্দেশ্য করে সে বলছে সংস্কার করার আপনি কে। যদি এই সরকার সংস্কার নাই করতো তাহলে 21শে আগস্টের মামলা এখনো ঝুলে থাকতো, 10 ট্রাক মামলা বাবর এখনো জেলে থাকতো, বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে আসতে পারতো না, খালেদা জিয়ার মামলা এখনো ঝুলে থাকতো। রিজার্ভের কি হয়েছে বাংলাদেশে সেটা সে প্রত্যক্ষদর্শী না, সেটা সে দেখে না। রিজার্ভে কি হয়েছে বাংলাদেশে, বিদেশে পাচারকৃত টাকা জব্দ হয়েছে, এটা কোনো সংস্কার না। তারেক রহমানের মামলা যে খালাস হয়েছে এটা কোনো সংস্কার না। মানে কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, চোখ থাকিতে অন্ধ। এই সংস্কারগুলো যদি এই সরকার না হইতো তাহলে বাবর 10 ট্রাক মামলায় এখনো ঝুলে থাকতো, 21 আগস্টের মামলায় এখনো ঝুলে থাকতো, খালেদা জিয়া চিকিৎসা নিতে বিদেশে যেতে পারতো না। এই সংস্কারগুলো যদি না হইতো, মানছি যে এই সংস্কার বিএনপি ক্ষমতা এসেও করতে পারতো, তাহলে 5ই আগস্টের পরে যদি নির্বাচন দিতে 6 মাস দেরি হয়ে যায়, 6 মাস লাগে নির্বাচন দিতে, তাহলে সেই 6 মাস বাবর জেল খাটতো, সেই 6 মাসের মধ্যে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারতো না, সেই 6 মাস তারেক রহমানের মামলা ঝুলে থাকতো, সেই 6 মাস খালেদা জিয়ার মামলাও ঝুলে থাকতো। এছাড়াও এখন যদি উপস্থাপন করতে যাই যে কি সংস্কার হয়েছে, এগুলো যদি না হইতো, আমির খসরু যিনি প্রশ্ন করছেন সরকারকে যে আপনারা সংস্কার করার কে, তাহলে এগুলো কিছুই হইতো না। অন্তত সংস্কার না করেও 6 মাস তো লাগতো নির্বাচন দিতে, 6 মাস তো লাগতো। সেই 6 মাস বাবর জেলে থাকতো, সেই 6 মাসে কোনো মামলার কোনো খালাস হইতো না। এত কিছু হওয়ার পর আমি বলতেছি না যে ইউনূস সরকারকে আমরা মাথায় তুলে রাখছি, ইউনূস সরকারই সর্বের সর্বা, আমরা বলতেছি না, কিন্তু যেই সংস্কারটুকু হইতেছে, যারা চাক্ষুষ চোখ দিয়ে রাজনীতি করে, অন্তর দিয়ে যারা রাজনীতি করে, তারা তো এটা উপলব্ধি করতে পারতেছে। এমনকি আমার ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত এরকম অনেক বিএনপির রাজনীতিবিদ, বিএনপির নেতা কর্মীরা আছেন, আপনারাও এই আমির খসরুর কথার বিপক্ষে। আমি জানি খুব ভালো করেই জানি, আমি বিএনপির অনেক নেতাকর্মী চিনি, সবাইকে চিনি না, কিন্তু সব নেতাকর্মীকে আমি একসাথে গোলায় ফেলতে পারি না। কিন্তু আপনাদের মধ্যে চেইন অফ কমান্ডের এত অভাব কেন ভাই? আপনারা একদল বলতেছে বিচার করবে বিএনপি, একদল বলতেছে সংস্কার করার আপনি কে, সংস্কার করবো আমরা। একই দলের দুইজন ব্যক্তি, দুইজন নেতা ভিন্ন ভিন্ন কথা বলতেছে, আপনাদের মধ্যে চেইন অফ কমান্ডের এত সমস্যা কেন? বাদ দিলাম, আসেন দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন চায় ভারত, আপনারাও নির্বাচন চাচ্ছেন, ভারতও বাংলাদেশের দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে, কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটা লোম টাচ করতে পারতেছে না ভারত। সামনে যেই সরকারি ক্ষমতা আসুক তাদের লোম টাচ করা সেটা তো আগেই লোম ছিঁড়ে ফেলবে ভারত, লোম ছিঁড়ে ফেলবে ভারত। দেখেন বিএনপির রুমিন ফারহানা ভারতীয় চ্যানেলে, ভারতীয় যেসব চ্যানেল বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়, সেই চ্যানেলে বিএনপির রুমিন ফারহানা সাক্ষাৎ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।